50 লাখ। সিনিয়র ইন্সপেক্টর অজয় সমাজপতির কথা শুনে মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বেশ জোরে একটা বিষম খায়। তারপর একটু ক্ষীণ গলায় সে বলে ওঠে, অজয়বাবু, টাকার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? 50 লাখ তো অনেকটা টাকা। একটু যদি আমাদের দিকটাও ভেবে দেখতেন। শালা, নিজের 1 কোটি কোটি টাকা নিয়ে খেলা করছিস, আর পুলিশের সাথে যত তোদের দরদাম, তাই না? এ মা, ছি ছি অজয়বাবু, আপনি কি বলছেন? আপনার সাথে আমরা কোনোদিন দরদাম করতে পারি? আপনি তো আমাদের ঘরেরই লোক। কতদিন আপনার সঙ্গে আমাদের সম্পর্ক। ইংরেজিতে ইনফ্লেশন বলে একটা কথা আছে, জানিস তো, যাকে আমরা পাতি বাংলায় বলি মুদ্রাস্ফীতি। আজ থেকে 10 বছর আগে 100 টাকায় যা জিনিস পাওয়া যেত, 10 বছর পর সেই একই সংখ্যক জিনিস নিশ্চয়ই ওই টাকায় আর পাওয়া যাবে না। সে তো পাওয়া যাবে না অজয়বাবু। তাহলে আজ থেকে 10 বছর আগে পুলিশকে তোরা কেস ধামাচাপা দেওয়ার জন্য যা ঘুষ দিতিস, এখন সেই টাকা দিলে কি করে চলবে? অজয়বাবু, একটু আমার কথা শুনুন। দেখ পরাগ, বাজে বকার লোক আমি নই। তোর দাদার সাথে আমি আগে একবার কথা বলেছি, এবারও একই কথা তোর সাথেও বলছি। 50 লাখের 1 পয়সা নিচে আমি নামবো না। এবার বল তোদের কোর্টে, তোরা ঠিক করে নে, এই রাস্তা নিবি না অন্য রাস্তা ধরবি। উফ, আপনি তো বেশ ঝামেলায় ফেলে দিলেন দেখছি। শোন পরাগ, এটা কোনো ছোটখাটো কেস নয়, গ্যাং রেপ আর তারপর মার্ডার। আবার প্রধান অভিযুক্ত হিসেবে এলাকার এমএলএ উসমানদার ছোট ছেলে রোশন ও তার 4 বন্ধুদের নামও জড়িয়ে গেছে। ঠিক আছে, রোশন মেয়েটাকে বিরক্ত করত, সেটারও আবার অনেক সাক্ষী আছে। তারপর তো আমাদের রাজ্যের মিডিয়া চ্যানেলগুলো তো আছেই। দেখছিস কিভাবে এই এক ঘটনা বারবার দেখিয়ে দেখিয়ে কিরকম ভাবে নিজেদের টিআরপি বাড়াচ্ছে, দেখিসনি? অপর প্রান্তে পরাগ চুপ করে থাকে। অজয়বাবু বলে চলেন, মিডিয়া যত বেশি এই কেসটা নিয়ে নাচানাচি করবে, এই কেসটা তত বেশি হাইলাইটেড হবে। আমি তো খবর পেলাম আগামীকাল একটা মিছিল নাকি বেরোবে যাদুপুর থেকে রাসবিহারী অবধি। কিছু সেলিব্রিটি মিছিলে হাঁটবে, মোমবাতি জ্বালাবে, মনের সুখে পুলিশদের গাল দেবে, ধর্ষক ও তাদের সাঙ্গপাঙ্গদের ফাঁসির দাবি করবে। শোন, বুদ্ধিজীবীরা যখন কোনো আন্দোলনে যোগ দেয় তখন কি হয় জানিস? রে, আরে আছিস না ভেগে গেছিস? না স্যার, আছি, কোথাও যাইনি। যাক, আমি যেন কি বলছিলাম, হ্যাঁ, যখন বুদ্ধিজীবীরা কোনো আন্দোলনে চলে আসে তখন ব্যাপারটা একটু হাতের থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন অনেক কাঠখড় পোড়াতে হয়, বুঝলি? তাই জন্যেই তো আপনার কাছেই তো সাহায্য চাইছি স্যার। আপনি ছাড়া আমাদের আর কে দেখবে? বাবা, একেবারে বিনয়ের অবতার। তাহলে তুই আমাকে বল, আমি যা রেট চেয়েছি সেটা আমার পরিশ্রমের চেয়ে কতখানি কম? তো দাদাকে বল অন্য জায়গায় গিয়ে দরদাম করতে, আমার কাছে একদমই নয়। আমি দাদার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তাই কর। আর হ্যাঁ, আরেকটা কথা পরাগ, ডিসিশন নিতে বেশি দেরি করিস না। পাবলিকের দাবি মেনে যদি কেসটা কলকাতা পুলিশের হাত থেকে বেরিয়ে যায়, যদি সিবিআইয়ের কাছে চলে যায়, তাহলে টাকার অঙ্কটা কিন্তু 1 লাফে আরো বহু গুণ বেড়ে যাবে। আমি 50 লাখে কেস ডিসমিস করে দেবো, কিন্তু ওরা 1 কোটিতেও মানবে কিনা সন্দেহ। আমাকে একটু সময় দিন অজয়বাবু। পরাগ ফোন কেটে দেয়। অজয় নিজের মোবাইলের দিকে তাকিয়ে একটু হাসেন। স্থানীয় এমএলএ উসমান সিদ্দিকী যত বড়ই হনু হোক না কেন, ওর টিকি যে বাঁধা আছে অজয়ের হাতে। উসমান কি করবে বা কি করতে পারে, অজয় সেটা বেশ ভালো করেই জানেন। প্রথমে এই গোপন মোবাইলে তিনি নিজে ফোন করে অনেকক্ষণ ভেজাবেন, হয়তো আগামীকাল গোপনে দেখা করে সুখ দুঃখের কথা বলবেন। কিন্তু অজয় কিছুতেই গলবেন না। তিনি 50 লাখে একেবারে ফিক্সড হয়ে থাকবেন। শেষ পর্যন্ত উসমান ছেলের মুখ চেয়ে 50 লাখ দিতে রাজি হয়ে যাবেন। ছেলেকে যে বড্ড বেশি ভালোবাসেন তিনি। একটু বুদ্ধি করে খেলাটা খেলতে হবে। সবকিছু প্ল্যান মাফিক হলে
ওর ব্যাংক ব্যালেন্স 50 লাখ বেড়ে যাবে। ঘরের বাইরে থেকে একটা হালকা কাশির শব্দ আসে। অজয় একটু সচকিত হয়ে নিজের গোপন মোবাইলটা সাথে সাথে লুকিয়ে ফেলেন। ঘরে প্রবেশ করেন অজয়ের মা শ্রীমতী অলকানন্দা সমাজপতি। অলকানন্দা প্রথম জীবন এখানকার সরকারি স্কুলে একজন ইংরেজির শিক্ষিকা ছিলেন। পরে তিনি সেই স্কুলের প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হন। বেশ কয়েক বছর হলো সেই স্কুল থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু এখনও ওর মধ্যে সেই শিক্ষিকা সত্তাটা সমানভাবে বিদ্যমান। সংসার সামলেও তিনি এই এলাকার একটা অনাথ আশ্রমে বাচ্চাদের ইংরেজি শেখান। অজয় নিজের মাকে যেমন শ্রদ্ধা করেন তেমনি আবার ভয়ও পান। মা, তুমি এখানে এখন? কেন রে, তোকে বিরক্ত করলাম নাকি? না, সেই রকম তো কোনো ব্যাপার নয়। তুমি তো এই সময়টা বই পড়ো, তুমি হঠাৎ এখানে চলে এলে। রাত কটা হলো দেখেছিস? তুই খাবি না রাতে? অজয় মাথা ঘুরিয়ে পিছনের দেওয়ালে ঘড়িটা দেখেন। ঘড়ির ছোট কাঁটাটা কখন যে 11টার ঘর ছুঁয়েছে সেটা তার খেয়ালই নেই। সে কি, এত রাত হয়ে গেছে? আমি তো বুঝতেই পারিনি। এত কাজের মধ্যে ডুবে থাকলে তো এরকমই হবে। আয় আয় বাবা, তুই ডাইনিং রুমে আয়, আমি ডিনার সার্ভ করছি। অলকানন্দা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে অজয় আবার নিজের টেবিলের লক করা ড্রয়ারটা খুলে পুরো কেস ফাইল আর গোপন মোবাইলটা লুকিয়ে রেখে দিলেন। সাধারণত কোনো পুলিশের কেস ফাইল বাড়িতে নিয়ে যাওয়ার হুকুম নেই, কিন্তু অজয় সেই হুকুমের কোনোদিন তোয়াক্কা করেননি, আজও করলেন না। নিজের সুদীর্ঘ কর্মজীবনে তিনি কোনো নিয়মের ধার ধারেননি, তো এখন নিয়মের ধার ধারবেন কোন কারণে? ড্রয়ার লক করে উঠে পড়লেন অজয়। ডিনার সেরে আবার এই কেস ফাইলটা নিয়ে বসবেন তিনি। অনেক খাটতে হবে এই ফাইলটাকে নিয়ে। অজয় সমাজপতি বিপত্নিক। বৃদ্ধা মা ও নিজের 18 বছরের টিনেজ মেয়ে তানিয়াকে নিয়ে ওর ছোট্ট সংসার। একজন ঠিকে কাজের লোক আছে বাড়িতে, হরির মা। সে সংসারের টুকিটাকি কাজকর্ম রান্নাবান্না করে, কিন্তু সংসার চলে অলকানন্দার নির্দেশ অনুসারে। সেখানে অজয় কোনো দিন নাক গলাতে আসেন না। ডিনার টেবিলে বসতে বসতে অজয় প্রশ্ন করলেন, তানি ডিনার করে নিয়েছে? ওর তো জ্বর এসেছে, ঘরে শুয়ে আছে। সে কি, ওর জ্বর কি করে হলো? অজয় শশব্যস্ত হয়ে মেয়ের ঘরের দিকে ছুটে যান। নিজের মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন তিনি। ওর সামান্য কিছু হলে অজয় একেবারে পাগল হয়ে যান। তানিয়া বিছানার উপর চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। ওর দিকে তাকিয়ে অলকানন্দা বললেন, স্যুপ করে দিয়েছিলাম, খেয়ে ঘুমোচ্ছে। ঘুমোলেই শরীরটা একদম ঠিক হয়ে যাবে। অজয় আরও একবার নিজের ঘুমন্ত মেয়ের দিকে তাকান, তারপর আবার ডাইনিং রুমে ফেরত আসেন। এই অসময়ে মেয়েটার জ্বর এলো কেন? সিজন চেঞ্জ হচ্ছে না, ওই অল্প বিস্তর সবারই শরীর খারাপ হবে। তোর মুখটাও যে কেমন থমথম করছে, তোর শরীরটা দেখে আমারও ভালো বলে মনে হচ্ছে না। ভালো থাকবে কি করে, যা কাজের চাপ, তারপর যা একটা সেন্সিটিভ কেস আমি হ্যান্ডেল করছি না। ওই মেয়েটার কেসটা না, যাকে অলকানন্দা থেমে যান। অজয় নিজের খাওয়া থামিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকালেন। সমস্ত টিভি চ্যানেলে ওই কেসটাই বারবার দেখাচ্ছে। তুমি চিন্তা করো না, কেসটা খুব একটা জটিল নয়। 1 সপ্তাহের মধ্যে কেসটা গুটিয়ে আনবো, তারপর আমি টানা 10 দিন ছুটি নেব। এই চলো না, আমি, তুমি আর তানিয়া কোথাও থেকে ঘুরে আসি। আমার তো বয়স হয়েছে, তারপর আবার পার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। আমি কোথাও যাব না, তোরা বাপ বেটি কোথাও থেকে ঘুরে আয়। আরও 2-1টা সামান্য কথা বলে অজয় আবার নিজের ঘরে ফেরত আসেন। এবার তো আসল কাজ শুরু করতে হবে। ড্রয়ার থেকে নিঃশব্দে বার করেন সেই পুলিশ ফাইলটা। আলো দাস গ্যাংরেপ অ্যান্ড মার্ডার কেস। কেসটার খুঁটিনাটি সব কিছুই যে তার নখদর্পণে। তিনি আপন মনে বলতে থাকেন, ভিকটিম কে,
কোথায় তার বাড়ি, বাড়িতে কতজন লোক, ভিকটিম কি করত, তাকে কোথা থেকে অপহরণ করা হয়, কোথায় তার সাথে ওই অপরাধটি ঘটে, এই ঘটনার কে প্রত্যক্ষদর্শী, সবকিছুই আমি জানি। এমনকি এই কেসের আসল কালপ্রিট যে রোশন আর তার বন্ধুরা, সেটাও আমি তদন্তের প্রথম দিনেই টের পেয়ে গেছি। অজয় নিজের মনে মনে হাসলেন। অসামান্য গোয়েন্দা তিনি, কিন্তু এইসব নিয়ে এখন ভাবলে চলবে না। এইবার এই কেস ফাইল অন্য এক উদ্দেশ্য নিয়ে খুলেছেন তিনি। কেসটা কিভাবে অন্যদিকে ঘুরিয়ে অপরাধীদের রক্ষা করা যায় সেটার ব্যবস্থা তাকে এখন করতে হবে। তিনি সময় নষ্ট না করে ফাইলটা আবার পড়তে শুরু করলেন। নাম আলো দাস, বয়স 22, পিতা স্বর্গীয় সুনীল দাস, মাতা লতা দাস। ছোটবেলায় বাবা মারা গেছে, মা লোকের বাড়ি বাড়ি কাজ করে মেয়েটাকে মানুষ করেছে। সল্টলেকের একটা কল সেন্টারে মেয়েটা কাজ করত, তাই বেশ রাত হতো ফিরতে। অজয় একটু থামলেন। এই তো একটা পয়েন্ট পাওয়া গেছে। মেয়েটা আদৌ কল সেন্টারে কাজ করতো তো, না কোনো এসকর্ট এজেন্সিতে? যদি এটা কোনোভাবে প্রমাণ করতে পারি যে মেয়েটা দেহ ব্যবসার সাথে যুক্ত ছিল, তাহলেই কেসটা অনেকটা ঝুলে যাবে। একটা কুটিল শয়তানি হাসি ফুটে ওঠে অজয়ের মুখে, আর ঠিক পর মুহূর্তেই একটা তীব্র মেয়েলি চিৎকার তার কানে ভেসে আসে। চিৎকারটা এসেছে ওর মেয়ের ঘর থেকে। অজয় ছুটে গেলেন মেয়ের ঘরে। তানিয়া বিছানার উপর উঠে বসেছে, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কোনো একটা অজানা আতঙ্কে সে থরথর করে কাঁপছে। কি হলো, কি হলো মা আমার? হ্যাঁ হ্যাঁ, তানি তানি, তুই এইরকম করছিস কেন রে? বাবাকে কাছে পেয়ে তানিয়া জড়িয়ে ধরে। বাবা, বাবা জানো, খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখলাম। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে অজয় বলেন, ধুর বোকামে, স্বপ্ন দেখে কি কেউ ভয় পায় নাকি? না বাবা, না, তুমি 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 বিশ্বাস করো, আমি আমি সত্যি বলছি। তো তো সাংঘাতিক স্বপ্ন আমি আগে কোনোদিন দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, আমায় বলে ফেল। ভয়ের স্বপ্ন বলে দিলে সেটা আর ভয় দেখাতে পারে না রে। ওই ওই একটা মেয়েকে দেখলাম, আমার বয়সী, পরনে গোলাপি সালোয়ার কামিজ। আমার সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন পাগলের মতো হাসছিল। জানো বাবা, মেয়েটা দুই চোখ থেকে রক্তের ধারা বেরোচ্ছিল। ওর ওর সারা গায়ে রক্ত লেগেছিল। মনে হচ্ছিল মেয়েটা এক্ষুনি রক্ত দিয়ে স্নান করে এসেছে। অজয় মেয়েকে ভীষণ বকুনি দেন। নিশ্চয়ই তুই কোনো বিদঘুটে হরর সিনেমা দেখেছিস, তাই জন্যই তোর স্বপ্নে এমন উল্টো পাল্টা জিনিস আসছে। তোকে বারণ করেছি না, কোনো ভায়োলেন্ট সিনেমা বা ওয়েব সিরিজ একদম দেখবি না। না 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 না, ও বাবা, বিশ্বাস করো, আমি আমি সেরকম কিছু দেখিনি। আমি সত্যি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হ। এবার চুপচাপ জলটা খেয়ে ভালো মেয়ের মতন ঘুমিয়ে পড়। ওইসব উল্টো পাল্টা স্বপ্ন নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করবি না, ঠিক আছে? বাবা, যতক্ষণ আমি ঘুমিয়ে না পড়ছি, তুমি আমার পাশে বসে থাকবে তো? হ্যাঁ, তুই ঘুমো, আমি তোর পাশে বসে আছি। অজয়কে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। তানিয়া আবার ঘুমের ঘোরে ঢলে পড়ে। রাত 2:10 বাজে। অজয় নিজের ঘরে চলে আসেন।
তিনি একবারও খেয়াল করলেন না যে অলকানন্দা তানিয়ার চিৎকার শুনেও বিছানা ছেড়ে উঠে আসেননি। আবার সেই গোপন ড্রয়ার থেকে আলো দাসের কেস ফাইলটা বার করলেন। কিছুক্ষণ চুপ থেকে নিজের মনে বলে উঠলেন, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। কেস ফাইলের একটা জায়গা তিনি পড়তে শুরু করলেন। ঘটনার দিন গভীর রাতে মেয়েটি বাড়ি ফেরার সময় কোনো অটো বা রিক্সা পায়নি, তাই সে এক প্রকার বাধ্য হয়েই পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। অন্যদিকে উসমান সিদ্দিকীর ছোট ছেলে রোশন আর ওর বন্ধুরা মদ খেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। একা মেয়েটিকে রাস্তায় দেখে ওরা গাড়ি থেকে নেমে আসে। তারপর ওরা 4 জন মিলে জোর জবরদস্তি করে মেয়েটাকে গাড়িতে তোলে। আর তারপর ফাইলের পরের পৃষ্ঠাটা উল্টোতেই অজয় একেবারে স্তম্ভিত হয়ে যান। এই ফাইলটা তিনি আগেও 2-1বার পড়েছেন, ভিকটিমের ছবিও দেখেছেন, কিন্তু এই জিনিসটা এইভাবে আগে লক্ষ্য করেননি। পরের পৃষ্ঠায় লেখার সাথে সাথে ভিকটিম আলো দাসের মৃতদেহের 2টি ছবি, একটি আলোর পূর্ণাঙ্গ মৃতদেহের, অন্যটি আলোর মুখের একদম ক্লোজ আপ। আলোর দেহ অর্ধনগ্ন, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। একটা গোলাপি রঙের ছেঁড়া সালোয়ার কামিজ মেয়েটার মৃতদেহের সাথে কোনো রকমে লেপ্টে রয়েছে। কিন্তু অজয়ের চোখ আটকে যায় আলোর ক্লোজ আপ ছবিটায়। মেয়েটার চোখ দুটো যেন কোটর থেকে একেবারে ঠিকরে বের হয়ে আসছে। সূক্ষ্ম রক্ত নালীগুলো প্রচণ্ড চাপে ফেটে গিয়ে চোখের সাদা অংশটা একেবারে টকটকে লাল হয়ে গেছে। 2টো রক্তের ধারা চোখের কোণ থেকে বেরিয়ে গাল দিয়ে নিচে নেমে গেছে। এমনকি 2 কান দিয়েও ব্লিডিং হয়েছে, সেটাও ছবিতে একদম পরিষ্কার। মেয়েটি মৃত্যুর তীব্র যন্ত্রণায় নিজের জিভ কামড়ে ধরেছিল। জিভের কিছুটা অংশ মুখের থেকে বাইরে ঝুলছে। মেয়েটার মিষ্টি মুখটা কেমন যেন ছবিতে বিভৎস হয়ে উঠেছে। অজয়ের শির দাঁড়া দিয়ে একটা চোরা স্রোত নেমে যায়। তিনি আর সহ্য করতে না পেরে ফাইলটা ঝপ করে বন্ধ করে ফেলেন। তারপর অস্থিরভাবে কিছুক্ষণ ঘরে পায়চারি করতে করতে নিজের মনেই বিড়বিড় করতে থাকেন, 50 লাখ, 50 লাখ, 50 লাখ। 50 লাখ টাকার অঙ্কটাও এখন তার কাছে কম বলে মনে হচ্ছে। রাতে আর ঘুম এলো না অজয়ের। সকালে ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের জন্য গিয়ে দেখলেন তানিয়া আসেনি। ওর জ্বরটা আবার বেড়েছে, ওষুধ দিয়েছি। অজয় চিন্তিত হয়ে পড়েন। এরকম ঘন ঘন জ্বর হওয়া তো ভালো লক্ষণ নয়। মা, তাহলে ডক্টর সেনকে একবার খবর দিয়ে দিই, উনি বাড়ি এসে একবার তানিকে দেখে যান। আমি ফোন করে দিয়েছি ওনাকে, উনি বাড়িতে এসে তানিকে দেখে যাবেন। তুই তুই বেশি চিন্তা করিস না। মা, তাহলে কি আমি ছুটি নিয়ে নেব? না না, তুই ছুটি নিবি কেন? তুই অফিসে যা, যদি কোনো কিছুর দরকার হয় আমি ফোন করে নেব। তুমি ঠিক বলছো? তুমি একা তানিকে সামলাতে পারবে? হ্যাঁ রে বাবা, তুই বেশি চিন্তা করিস না, তোর ওপর অনেক প্রেশার, তুই নিশ্চিন্তে অফিসে যা। তানিয়ার সাথে দেখা করেই অফিসের জন্য বেরিয়ে গেলেন অজয়। লক্ষ্য করলেন এই একদিনের জ্বরে মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। থানায় না গিয়ে সোজা মর্গে গিয়ে হাজির হলেন অজয়, ডক্টর বরুণ হালদারের সঙ্গে কথা বলতে। এই বরুণ হালদারই আলো দাসের ময়নাতদন্তের দায়িত্বে আছেন। বরুণ নিজের অফিসেই ছিলেন। অজয়কে দেখতেই বেশ চাপা গলায় বললেন, টাকাটা একটু কম হয়ে যাচ্ছে ভায়া। এটা তুমি উসমানদাকে বোঝাও ডাক্তার, এই 50 লাখ টাকা দিতে ওর ফাঁটছে, সমানে দরদাম করে যাচ্ছেন। কি মনে করে কি লোকটা আমাদের? ওর ভাড়া করা কাজের লোক নাকি আমরা? আমাদের দুজনের রিপোর্টের ওপর ওর পুরো কেস দাঁড়িয়ে আছে। আমার একটা রিপোর্টে ওর ছেলের জীবন একেবারে ছাড়খাড় হয়ে যাবে। টাকা দেবে না মানে? ওর বাপ ওর 14 কুষ্টি এসে টাকা দিয়ে যাবে। আচ্ছা শোন না, এই কিভাবে রিপোর্টটা সাজাবি ঠিক করলি? যেভাবে প্রত্যেকটা রেপ কেস সাজাই, প্রমাণ করে দেব মেয়েটা ভার্জিন ছিল না, দেহ ব্যবসার সাথে মেয়েটা জড়িয়ে ছিল।
কোনো ক্লায়েন্টের সাথে ওর টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল, সেই ক্লায়েন্ট আর ওর সাঙ্গপাঙ্গরা ওকে শেষ করে দিয়েছে। ব্যাস, এতেই কাজ হয়ে যাবে আশা করি। আর রক্ত, সিমেন্ট, ডিএনএ স্যাম্পেলগুলোর কি করবি? ডক্টর হালদার চশমার কাঁচ দিয়ে অজয়কে দেখেন। হ্যাঁ, এটা কি আমার হাতে প্রথম রেপ কেস নাকি রে? রক্ত, সিমেন্ট আর ডিএনএ স্যাম্পল কোনো কিছুই রোশন আর ওর বন্ধুদের সাথে ম্যাচ করবে না। সব কিছু ঠিক সময় পাল্টে যাবে। তুই শুধু টাকার দিকটা বুঝে নিস। অজয় উঠে পড়েন। এই অজয়, তুই আজকে ওই মেয়েটার বাড়ি যাবি না? তা ওর বাড়ির লোকের সাথে কিভাবে কথা বলবি ঠিক করলি কিছু? মেয়েটার বাপ নেই, মা নিরক্ষর, লোকের বাড়ি বাড়ি কাজ করে খায়। ও ঠিক বুঝিয়ে সুঝিয়ে আমি সাদা কাগজে আঙুলের ছাপ নিয়ে নেবো। আরে ওটা আমার ওপর ছেড়ে দে। তুই একেবারে পাক্কা ঝানু মাল। 20 বছর ধরে বড় লোকদের বিগড়ে যাওয়া বেটা বেটিদের ক্রাইম ধামা চাপা দিচ্ছে। সেই অভিজ্ঞতার তো কিছু তো দাম আছে, তাই না? অজয় উঠতে যাবেন, তখনই ডক্টর হালদার বলে ওঠেন, তবে একটা কথা না বলে পারছি না রে। রোশন আর ওর বন্ধুরা ওই মেয়েটার সাথে যা করেছে, কোনো মানুষ যে অন্য মানুষের সাথে এই রকম কাজ করতে পারে সেটা আমার জানা ছিল না। অজয় থেমে যান মাঝপথে। ডক্টর হালদারের দিকে তার দৃষ্টি এখন স্থির। মেয়েটার হাতে পিঠে সিগারেটের ছ্যাঁকার দাগ ছিল, কয়েকটা জায়গায় জুতোর দাগও পেয়েছি। ডক্টর হালদার খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলতে থাকেন, জ্যান্ত অবস্থায় মেয়েটার ওপর অত্যাচার করেও ওদের খিদে মেটেনি। মৃত্যুর পরও মেয়েটার ওপর যৌন নির্যাতন চালিয়ে গেছে ওরা। কি বলছিস? মৃত্যুর পরেও? হ্যাঁ, মেয়েটার মৃত্যুটাও বেশ মর্মান্তিক। এমনভাবে গলা টিপে মেরেছে মেয়েটাকে, চোখ দিয়ে জল নয়, রক্ত গড়িয়ে পড়েছে। অজয় মর থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘশ্বাস নেন। ভেতরে ওর দম বন্ধ হয়ে আসছিল যেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ যেন আড়াল থেকে ওর উপর নজর রাখছে। চমকে গিয়ে অজয় চারিদিকে তাকালেন। এ কি? ওটা কে? হাসপাতালের ভিড়ের মধ্যে গোলাপি সালোয়ার কামিজ পরা একটা মেয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। মেয়েটার মুখ ওড়না দিয়ে ঢাকা, কিন্তু অজয় নিশ্চিত ওই মেয়েটার তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। তিনি মেয়েটার দিকে এগোতেই যাবেন, পকেটের ভিতরে মোবাইলটা বেজে উঠল। থানা থেকে শুভদীপ ফোন করেছে। শুভদীপ ওরই থানার একজন সাব ইন্সপেক্টর, ওর জুনিয়র। অজয় একটু বিরক্তি চেপে ফোনটা ধরলেন। হ্যালো, বল। স্যার আপনি কোথায়? হাসপাতালে এসেছি, কাজে। স্যার আপনি একবার থানায় ফিরতে পারবেন? আমার মনে হচ্ছে এখানে একটা ঝামেলা শুরু হতে পারে। কেন? স্যার এইমাত্র খবর পেলাম যে কেন্দ্রীয় মহিলা সুরক্ষা কমিশন থেকে কয়েকজন মহিলা কর্মী এখানে নাকি আসবে। প্রথমে ওরা সরাসরি ভিকটিমের বাড়ি গিয়ে ওর মায়ের সাথে দেখা করবে, তারপর থানায় এসে আমাদের কাছে আমরা কি কাজ করেছি তার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইবে। স্যার আমি এখন কি করব? কি আর করবে? কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারার ব্যবস্থা করে রাখো। স্যার? অজয় মনে মনে শুভদীপকে বেশ করে গালি দেয়, কিন্তু মুখে কিছুই বলে না। আমি আসছি, তোমাকে আর কিছু করতে হবে না, ফোন রাখো। ফোনটা কেটে অজয় আরেকবার ভিড়ের দিকে তাকান। গোলাপি সালোয়ার কামিজ পরা মেয়েটা আর নেই। অজয় আর বেশি ভাবেন না ব্যাপারটা নিয়ে। ওর এখন অন্য মাথা ব্যথা এসে হাজির হয়েছে। অজয় যা ভেবেছিলেন বাস্তবে হলো তাই। থানায় না গিয়ে উনি আলো দাসের বস্তির ঠিকানায় পৌঁছে দেখলেন বড় রাস্তার মোড়ে মহিলা কমিশনের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিকে প্রেসের লোক একেবারে ঠিক ঠিক করছে। অজয়ের গাড়ি থামতে দেখে হই হই করে ছুটে এলো ওর দিকে। অজয় কোনো মতে ভিড় এড়িয়ে ঢুকে গেলেন আলো দাসের বাড়িতে। হ্যাঁ, তিনি একদম ঠিক আন্দাজ করেছেন। আলো দাসের মা লতা দাসের সাথে কথা বলছে মহিলা কমিশনের দুই কর্মী, একজন মধ্যবয়স্কা আর অন্যজন বেশ যুবা। অজয়কে ঢুকতে দেখে লতা শশব্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়েন।
দারোগা বাবু, আপনি? অজয় সেই দিকে ভ্রুক্ষেপ না করে বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করেন মহিলা কমিশনের কর্মীদের। আপনারা এখানে কেন এসেছেন এইভাবে? আপনার কি মনে হয় আমরা কেন এসেছি? উত্তর দিলেন মধ্যবয়স্কা মহিলাটি। অজয় বেশ ভ্রু কুঁচকে তাকালেন। ওকে যে কেউ এইভাবে পাল্টা প্রশ্ন করতে পারে সেটা ওর ধারণাতেও ছিল না। উনি চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইলেন মহিলাটির দিকে, কিন্তু মহিলা কর্মীটি কোনো পাত্তাও না দিয়ে বললেন, আপনি যেমন নিজের ডিউটি করে আলো দাসকে সুবিচার দেওয়ার চেষ্টা করছেন, আমরাও আমাদের দিক থেকে ভিকটিমের পরিবারকে সমস্ত রকমভাবে সাহায্য করার চেষ্টা করছি। তাও ম্যাডাম, একবার আমাকে জানিয়ে তো এখানে আসতে পারতেন। কেন? আপনি কি ভিকটিমের পরিবারকে কিছু শিখিয়ে পড়িয়ে রাখতেন নাকি? তাই জন্য জানিয়ে আসতে হবে? অজয় থতমত খেয়ে নিজেকে কোনো মতে সামলে নেন। মধ্যবয়স্কা মহিলাটি এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ওর দিকে। আপনি ভুল বুঝছেন, আমি ওই উদ্দেশ্য নিয়ে বলিনি। অজয় একটু থেমে মনের মধ্যে নিজের কথাগুলো সাজিয়ে নেন। বিশ্বাস করুন, শ্রীমতী বসুন্ধরা দাশগুপ্ত, আর ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট রূপালী। আর হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? কথার মাঝখানে বাধা পেয়ে অজয় বেশ ক্ষেপে গিয়েছিলেন। উনি কোনো মতে নিজের মেজাজ সামলে বললেন, বিশ্বাস করুন, আমরা খুব চেষ্টা করছি যাতে আলো দাসের অপরাধীরা তাড়াতাড়ি যেন ধরা পড়ে। আমরা নিশ্চিত আমরা খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে জেলে পুরতে পারবো। এখনো চেষ্টাই করে যাচ্ছেন? কাউকে ধরতে টরতেও পারেননি? বসুন্ধরার গলায় হতাশার ভাব সুস্পষ্ট। আলোর মা লতা একটু ডুকরে কেঁদে ওঠেন। ওকে দেখিয়ে অজয় বসুন্ধরাকে বলেন, ম্যাডাম, আমাদের এইভাবে কথা বলা উচিত নয়। ভিকটিমের মা এখানে উপস্থিত আছে, ওর শরীরের অবস্থা ভালো নয়। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। বসুন্ধরা দাশগুপ্ত খানিকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন অজয়বাবুর দিকে। অজয়বাবু, আপনার যেমন কাজ অপরাধীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করা, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা, তেমনি আমার কাজ ভিকটিম ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে তারা যাতে ন্যায় বিচার পায় সেটা দেখা। আপনি লতা দেবীর শরীরের কথা বলছেন? উনি নিজের একমাত্র সন্তানকে হারিয়েছেন, তাও এই রকম একটা মর্মান্তিকভাবে। আপনি কি করে এটা ভাবতে পারলেন যে ওর শরীর আর মন একদম ঠিক থাকবে এই রকম ঘটনার পরেও? ম্যাডাম, আপনি আমাকে সমানে ভুল বুঝে যাচ্ছেন। আমি শুধু লতা দাসের শারীরিক আর মানসিক অবস্থা চিন্তা করেই এই কথাগুলো বলছিলাম। এই কেস নিয়ে এখনো তদন্ত চলছে। সব গোপনীয় তথ্য ভিকটিমের পরিবারকে এখনই জানতে দেওয়া যাবে না। এটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বসুন্ধরা দেবীর মুখে এবার একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেই হাসিতে বিদ্রূপ আর তাচ্ছিল্যের দুইয়ের ভাবই সুস্পষ্ট। ঠিক আছে, আপনার কথা মতোই আমরা কাজ করব। চলুন থানায় যাই। অজয় একটা শান্তির নিঃশ্বাস ছাড়লেন। যাক, ভদ্রমহিলাকে এইবারে লাইনে আনা গেছে। এই মহিলা সুরক্ষা কর্মীরা এই রকমই হয় হয়তো। প্রথমে অনেক লম্ফঝম্ফ, তারপরেই সব কিছু শান্ত। শেষ হাসিটা শেষ পর্যন্ত অজয়ই হাসবেন। বসুন্ধরা দেবী ঘরের মধ্যে গিয়েই বললেন, লতাদি, আজ আমরা এলাম। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ন্যায় বিচার নিশ্চয়ই পাবে। আমার মেয়েটাকে মেরে ফেললো ওরা। ওরা মেরে ফেললো আমার মেয়েটাকে। লতা দাসের চোখের জল যেন বাঁধ মানে না। চিন্তা করবেন না, যারা আপনার মেয়েকে এমন কষ্ট দিয়েছে তারা উচিত শাস্তিই পাবে। দারোগাবাবু আছেন তো, উনি সব কিছু ঠিক করে দেবেন। কি দারোগাবাবু, ঠিক বললাম তো? আলো দাস বিচার পাবে তো? বসুন্ধরার গলায় ঠেস সুস্পষ্ট। অজয়বাবুর মুখ গম্ভীর হয়ে যায়। আমি আমার ডিউটি ঠিক মতনই পালন করব। এইটা আমার প্রশ্নের উত্তর হলো না অজয়বাবু। আলো দাস বিচার পাবে তো? এই উত্তরটা চাই। লতা
জল ভরা চোখে তাকিয়ে থাকেন অজয়ের দিকে। অজয়ের বুক কেঁপে ওঠে সামান্য। আইন আইনের কাজ করবে, আমি আমার কাজ ঠিক মতন করবো, এইটুকুই আপনাকে আমি বলতে পারি। অজয়বাবুর কথা তো আপনি শুনলেন, বেশি চিন্তা করবেন না লতাদি, আমরা তো আছি, আলোর লড়াই আমরাই লড়ব। বসুন্ধরা ঘর থেকে বেরোতে গিয়েও থমকে গেলেন। কি যেন একটা ভেবে লতার দিকে তাকিয়ে বললেন, দিদি, রূপালী তো আপনাকে আমাদের অফিসের ফোন নাম্বারটা দিয়েছে, আমার ব্যক্তিগত নাম্বারটাও আমি আপনার কাছে দিচ্ছি, ওটা রেখে দিন। যে কোনো রকম সমস্যা বা অসুবিধার মুখোমুখি হলে আমাকে একবারও ফোন করতে দ্বিধা করবেন না, মনে কোনো রকম সংকোচ রাখবেন না। আর একটা কথা, আমার উপস্থিতি ছাড়া অন্য কারোর সঙ্গে কথাও বলবেন না, কোনো সইও করবেন না। আমি সই করতে জানি না দিদিভাই। বসুন্ধরা খানিক চুপ করে লতার মুখের দিকে তাকিয়ে থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, তাহলে আমি না থাকলে কোনো কাগজে নিজের টিপসই দেবেন না, যে যাই বলুক না কেন, আমি থাকলেই একমাত্র আপনি টিপসই দেবেন, কেমন? লতা ঘাড় নেড়ে সায় দেয়। অন্যদিকে অজয়বাবুর মুখ গম্ভীর হয়ে যায়। আলো দাসের বাড়ি থেকে রীতিমতো মিডিয়াকে এক প্রকার ঠেলে সরিয়ে অজয়, বসুন্ধরা ও রূপালীকে থানায় নিয়ে যান। মিডিয়া অবশ্য থানা অবধি তাদের পিছু নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয় না। আসুন, বসুন। অজয় বেশ যত্ন করে বসান দুইজনকে। স্যার, আপনারা এই কেসের তদন্তে ঠিক কতদূর এগিয়েছেন সেটুকু একটু জানার দরকার ছিল। দেখুন ম্যাডাম, এইসব তো চলতেই থাকবে, আগে একটু চা জল খাবার। ওইসবের কোনো দরকার নেই অজয়বাবু, আপনি বলুন তদন্তে আপনি কতদূর এগিয়েছেন। অজয় নিজের চোখ দুটো সরু করে একবার বসুন্ধরাকে দেখে নেন। ভদ্রমহিলা যে কোন লেভেলে খেলছেন সেটা উনি এখনো বুঝে উঠতে পারছেন না। আমরা আমাদের মতন তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করে সেটাকে ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে। এছাড়া আমরা আলোর অফিসের কলিগদেরও জিজ্ঞাসাবাদ করেছি। সেদিন আলো দেরি করে অফিস থেকে বেরিয়েছিল। তারপরে অজয়কে আবার মাঝপথে থামিয়ে দেন বসুন্ধরা। আমরা প্রেসের লোক নই অজয়বাবু, তাই আমাদের এমন গল্প না শোনালেও হবে। আপনি এখন যা বললেন আমাদের কেস রিপোর্টে ঠিক একই কথা লেখা আছে। আমরা শুধু জানতে চাই আপনি কাউকে গ্রেপ্তার করতে পেরেছেন, হ্যাঁ কিংবা না। তদন্ত চলছে ম্যাডাম, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটিকে কেউ জোর করে গাড়িতে তুলেছিল না সে স্বেচ্ছায় গাড়িতে উঠেছিল, অপরাধীদের সাথে মেয়েটির আগে থেকে কোনো পরিচয় ছিল কিনা সেই অ্যাঙ্গেলও খতিয়ে দেখা হচ্ছে। অজয় একটা পাল্টা চাল দিয়ে বসুন্ধরার প্রতিক্রিয়া লক্ষ্য করার চেষ্টা করলেন। খুব সাবধানে এই কার্ডটা খেলতে হবে। আলোর চরিত্র নিয়ে ধীরে ধীরে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে মহিলা কমিশনের মধ্যে, তারপরে গোটা মিডিয়ায়। অজয় লক্ষ্য করলেন বসুন্ধরা একটু নড়ে বসলেন। আপনি বলতে চাইছেন ভিকটিম নিজেই গাড়িতে বসেছিল, অপরাধীদের সে আগে থেকে চিনত? হতেও তো পারে ম্যাডাম, সে অ্যাঙ্গেল তদন্তে বাদ দেবো কি করে? কিন্তু আমাদের কাছে খবর আছে ভিকটিমকে জোর জবরদস্তি করে গাড়িতে তোলা হয়েছে, সেটা কি তাহলে মিথ্যে? খবর আছে, শুধু খবরই আছে, কিন্তু কোনো সাক্ষী নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই। একটু ভেবে দেখুন ম্যাডাম, আপনার এই খবরের কোনো দাম আছে? বসুন্ধরার গম্ভীর হয়ে যাওয়া মুখটা দেখে মনে মনে খুব আনন্দিত হলেন অজয়বাবু। যাক, ওষুধটা কাজে ধরেছে। আমি তাই আপনাকে আবারও বলছি ম্যাডাম, কেসটাকে আপনারা যতটা সহজ ভাবছেন ততটাও সোজা নয়। তদন্ত চলছে, আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আচ্ছা, রোশন সিদ্দিকী কি কোনোভাবেই কেসটার সঙ্গে জড়িত? বসুন্ধরার এমন প্রশ্নে কিছুক্ষণের জন্য থমকে গেলেন অজয়বাবু। রোশনের নাম বসুন্ধরা জানলেন কি করে? রোশন সিদ্দিকী নাকি মেয়েটাকে বিরক্ত করতে বলে শুনেছি। এই ঘটনায় কি ও জড়িয়ে থাকতে পারে? না, রোশন এই ব্যাপারে জড়িয়ে নেই, আমি 100% শিওর এই ব্যাপারে। বাবা, আমি জাস্ট রোশনের নাম নিলাম, আপনি সাথে সাথে হাইপার হয়ে উঠলেন। রোশনের বাবা উসমান সিদ্দিকী একজন এমএলএ, তাই জন্যে নাকি অন্য কিছু? উনি তো ব্যবসায়ীও শুনেছি, হাতে অঢেল টাকা, ছেলেকে বাঁচাতে উনি যে কোনো লেভেল অবধি যেতে পারেন, তাই না? ম্যাডাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন
কেসের তদন্তভার এখনো পর্যন্ত আমার কাছেই আছে, কাজেই আমাকে আমার কাজ করতে দিন। ঠিক বলেছেন, এখনো পর্যন্ত। মানে এখনো পর্যন্ত আপনার হাতে আছে, কিন্তু কেসটার যথাযথ তদন্ত না হলে আপনার হাত থেকে সিবিআই এর হাতে যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তখন কি হবে অজয়বাবু? অজয়ের মুখটা বিরক্তিতে বেঁকে যায়। নেহাত সামনে বসা ব্যক্তিটি মহিলা, তাই নিজেকে একটু সংযত করে নেন। পুরুষ মানুষ হলে ওকে অসম্মান করার ফল হাতে নাতে দেখিয়ে দিতেন। আপনার উপর অনেক বেশি চাপ বেড়ে গেল, তাই না? আজ আমরা তাহলে আসি। কেসের কোনো অগ্রগতি হলে একটু ফোন করে জানাবেন প্লিজ। হ্যাঁ। একটা মৃদু হাসি দিয়ে বসুন্ধরা আর রূপালী বিদায় নেয়। অজয় মুখ গোঁসা করে বসে থাকেন। একটা মহিলা কমিশনের কর্মী তাকে থানায় বসে এতগুলো ছোট বড় কথা শুনিয়ে গেল, আর তিনি প্রতি উত্তরে একটা কথাও বলতে পারলেন না। 50 লাখ 50 লাখ 50 লাখ। নিজের মনেই বিড়বিড় করলেন অজয়, পরাগের সাথে আজ কথা বলতেই হবে। এত বড় দাও হাত থেকে ছেড়ে দেওয়া যায় না। বাড়িতে ফিরে সোজা মেয়ের ঘরে চলে গেলেন অজয়। অলোকানন্দা ওখানেই ছিলেন। ডাক্তার সেন কি বললেন মা? ভাইরাল ফিভার সাসপেক্ট করছেন, কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছেন। টেস্ট করতে হবে? হ্যাঁ, আগামীকাল লোক আসবে, ব্লাড নিয়ে যাবে। আগামীকাল কেন? আজকে কেন করালে না? অজয় উত্তেজিত হয়ে ওঠেন। অলোকানন্দা চশমা টেনে খানিকটা অবাক হয়ে ছেলের দিকে তাকান। ওর ছেলে কোনোদিন এইভাবে গলা উঁচু করে ওর সাথে কথা বলেনি। বললাম তো আগামীকাল নিয়ে যাবে। আজকে ওই ডায়াগনস্টিক সেন্টারে কোনো টেকনিশিয়ান অ্যাভেলেবেল ছিল না। তো অন্য কোনো সেন্টারে যেতে, অনেক তো ডায়াগনস্টিক সেন্টার আছে। অলোকানন্দা কোনো জবাব দেন না। তোমাকে কিছু করতে হবে না, আমি ব্যবস্থা করব। সব কিছু দেশি আমাকেই মাথা গলাতে হবে। নিজের ঘরে ঢুকে কিছুক্ষণ উত্তেজিতভাবে পায়চারি করে নেন অজয়। ওর মাথার ভিতর আগুন জ্বলছে। কেসটা যে এইভাবে কেঁচিয়ে যাবে তিনি স্বপ্নেও ভাবেননি। ওই বসুন্ধরা দাশগুপ্ত নামের মহিলাটিকে মোটেও সহজ সরল বলে মনে হচ্ছে না ওর। উসমান সিদ্দিকের রাইভাল পার্টির কেউ ওকে এই কেসটা হ্যান্ডওভার করেনি তো? উনি যদি এইভাবে পুলিশের তদন্তে নাক গলান, তাহলে কেসটা এত সহজে ধামাচাপা দিতে পারবেন না অজয়। অজয় পকেট থেকে চাবি বার করে গোপন ড্রয়ার খুলে কেস ফাইল আর গোপন মোবাইল ফোনটা বার করলেন। ফোনটা অন করলেন। পরাগের ফোন আসবার কথা আছে। উসমান সিদ্দিকী ওর দাবিটা মেনে নিলেন কিনা সেটাও জানবে। সব কিছু আগে থেকেই ঠিকঠাক করে ফেলতে হবে। সিনে সিবিআই ঢুকে গেলে কোনো পয়সার ভাগ পাবেন না অজয় সমাজপতি। দরজার বাইরে কড়া নাড়ার শব্দ হলো। অজয় সতর্ক হয়ে গেলেন। কে? আমি হরির মা বাবু, বড় মা চা পাঠিয়েছেন। অজয় দ্রুত ফাইল ফোন লুকিয়ে ঘরের দরজা খুলে দিলেন। হরির মা ঘরে চা দিয়ে গেল। মা কোথায়? তানিয়া দিদিমণির ঘরে। আজ সকাল থেকে বড় মা ওইখানেই আছেন। অজয়ের খুব খারাপ লাগে। তিনি জানেন অলোকানন্দা তানিয়াকে কতখানি ভালোবাসেন। এতখানি রূঢ় ও কঠোর কথা ওকে না বললেই চলতো। ফোনটা বেজে ওঠে। অজয় তাড়াতাড়ি ফোনটা ধরেন। পরাগ ফোন করেছে। হ্যালো অজয়বাবু। বল পরাগ, তোর ফোনের জন্য বসেছিলাম। হ্যাঁ, উসমানদা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন একবার। আগামীকাল একবার আসতে পারবেন এখানে? অজয় মনে মনে আবার বেশ গালি দেন দুইজনকে। ওরা কি সহজ কথাটা সহজভাবে বুঝতে চান না, নাকি বুঝতে পারেন না? কেস চলাকালীন কোনো অভিযুক্তের বাড়ির লোকের সঙ্গে এইরকমভাবে আড়ালে আবডালে দেখা করা উচিত নয় কেস ইনচার্জের। মিডিয়া জানতে পারলে প্রচণ্ড জল ঘোলা হবে। এমনকি ওপর মহল থেকে শোকজ নোটিশ আসাও অসম্ভব নয়। একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কি করব দাদা, আমি তো আপনার মতনই হুকুমের চাকর, তাই না? মালিক যা বলবে আমাকে তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোথায় যেতে হবে? বেলগাছিয়ায় আমাদের কাঠগোলাটা চেনেন তো? ওখানে চলে আসুন বিকেল 5টায়।
কথাও হবে, ডিলও হবে। হ্যাঁ, অজয় কোনো কথা না বলে বিরক্তির সাথে ফোন কেটে দেন। মেজাজ তো আগে থেকে খিঁচড়ে ছিলই। এক চুমুকে চা শেষ করেই কেস ফাইলে মন দেন। একটা ছোট্ট লেখার প্যাডে কেসে জড়িত সমস্ত ব্যক্তিদের একটা লিস্ট তৈরি করে নেন। এবার কাকে কি বলতে হবে সেটা ঠিক করে দেবার পালা। কতক্ষণ অজয় নিজের টেবিলে বসে কাজ করেছিলেন ওর মনে নেই। যখন টেবিলের ওপর থেকে মাথা তুললেন তখন সামনের টেবিল ঘড়িটায় 2:10 বাজে। ধরফর করে উঠে বসলেন অজয়। তার স্পষ্ট মনে আছে তিনি চা খেয়ে আলো দাসের কেস ফাইল নিয়ে কাজ করতে বসেছিলেন। তারপর কি হলো? তিনি ঘুমিয়েও বা পড়লেন কখন? অজয়ের চোখ চলে গেল টেবিলের ওপর। কেস ফাইল তখনও খোলা, পাশে সেই লেখার প্যাড। এঁটো চায়ের কাপটাও পড়ে আছে একপাশে। অজয় সাথে সাথে ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার? মা রাতে তাকে খেতে ডাকলেন না কেন? মায়ের আবার রাগটাগ হলো নাকি? ধীর পায়ে অজয় নিজের মেয়ের ঘরের দিকে যান। তানির ঘর অন্ধকার। ভেতর থেকে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। মেয়েটা ঘুমোচ্ছে। ঘুমোক। অজয় নিজের ঘরে ফিরতেই যাবেন, তখনই ডাইনিং রুমের দেওয়াল ঘড়ির দিকে ওর চোখ আটকে গেল। ঘড়ির কাঁটাগুলো 2:10 বন্ধ হয়ে গেছে। অজয় ভ্রু কোঁচকালেন। এই ঘড়ির ব্যাটারিটা তো গত সপ্তাহে পাল্টেছেন তিনি, এর মধ্যেই বন্ধ হয়ে গেল। চট করে ড্রয়িং রুমের ক্যাবিনেটের মধ্যে রাখা ঘড়িটাও দেখলেন তিনি। এই ঘড়িটাও 2:10 বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ঝলকের মতন একটা কথা তার মনে পড়ে গেল। আলো দাসের মৃত্যুর সময়টা যেন কি লিখেছিলেন? হ্যাঁ, মনে পড়েছে, রাত 2:10। সিনিয়র ইন্সপেক্টর অজয় সমাজপতি একজন সাহসী মানুষ, কিন্তু এই পরিস্থিতিতে ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কি হচ্ছে তার সাথে? তার মাথাটা কেন মাঝে মাঝে ভারী হয়ে আসছে? কেনই বা তার এমন জল তেষ্টা পাচ্ছে? অজয় নিজের ঘরে তাড়াতাড়ি ফিরে আসতে যাবেনি, একটা জিনিস দেখে ওর চোখ স্থির হয়ে যায়। তানির ঘরের দরজার পর্দার আড়ালে একজনের ছায়া যে দেখা যাচ্ছে। কে ওটা? কে দাঁড়িয়ে আছে ওখানে? কে? কোনো উত্তর আসে না। অজয় অসীম সাহসের উপর ভর করে এগিয়ে যান মেয়ের ঘরের দিকে। কে তুমি? আমার বাড়িতে কি করছো? এইবারও কোনো উত্তর আসে না। অজয় পর্দাটা সরিয়ে দেখতে যাবেন, সঙ্গে সঙ্গে পাড়ার কুকুরগুলো করুণ স্বরে কেঁদে উঠল। কুকুরের কান্না অজয়ের একদম সহ্য হয় না। কেমন মনটা কু ডাকে। আর পাড়ার কুকুরগুলো এখনই যেন ওর জানালার ঠিক নিচে কনসার্ট করতে বসেছে। এই যা, হুস হুস। অজয় লাঠি নিয়ে খানিকক্ষণ জানলায় ঠক ঠক করেন। কুকুরগুলো চুপ করে যায়। যত রাত্রের ঝামেলা। মনে মনে অজয় বললেন বটে, কিন্তু পর মুহূর্তেই তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল এই ঘরে তিনি আর একা নেই। তার ঠিক পিছনে একজন দাঁড়িয়ে আছে। তার অতি ধীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন অজয়। মা? কোনো জবাব আসে না। তানি? অজয় সঙ্গে সঙ্গে পিছনে ফেরেন, আর তখনই ওর মনে হলো একটা নারী মূর্তি তানির ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে গেল। কে? কে গেল ওখানে? অজয় রীতিমতো গর্জন করে ওঠেন, কিন্তু কেউ উত্তর দেয় না। অজয় ড্রয়ার থেকে নিজের সার্ভিস রিভলভার বার করে তানিয়ার ঘরের দরজায় ধাক্কা দিতে থাকেন। তানি, তানি! অজয়বাবুর ধাক্কাধাক্কিতে ঘরের দরজা খুলে যায়। আলু থালু বেশে বেরিয়ে আসেন অলকা নন্দা দেবী। ছেলেকে এমন উত্তেজিত অবস্থায় দেখে তিনি খুব অবাক হয়ে যান। বাবু, তুই এত রাতে? কে এসেছিল এত রাতে? কে এসেছিল এই ঘরে? কই, কেউ তো আসেনি। মিথ্যা কথা বলো না। আমি জানি কেউ না কেউ এসেছিল এই ঘরে। তুমি কাউকে দেখোনি? না তো, আমি তো মেয়েটার সাথে শুয়েছিলাম। কই, আমাদের ঘরে কেউ ঢুকলে আমি টের পেতাম না? বলতে বলতে অলকানন্দা খেয়াল করেন
অজয়ের হাতে বন্দুক এখনো শক্তভাবে ধরা। তিনি একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, বাবু, তুই তুই বন্দুক বার করেছিস কেন? অজয়বাবু মায়ের কথায় সম্বিত ফিরে পেলেন। চট করে বন্দুক পিছনে করে ঘরের মধ্যে তাকালেন তিনি। তানিয়া ঘুমোচ্ছে। তুমি ব্যস্ত হইও না মা, ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ো। আমি বাইরে বসে পাহারা দিচ্ছি আজ। কিন্তু কোনো কিন্তু না, তুমি যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। অজয় ততক্ষণে নিজেকে বেশ সামলে নিয়েছেন। অলোকানন্দা কোনো কথা না বাড়িয়ে ঘরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলেন। ছেলের এই রকম মূর্তি দেখে তিনি বেশ ভয় পেয়ে গেছেন, সেটা স্পষ্ট বোঝা যায়। অজয় বসলেন ঘরের বাইরে একটা চেয়ারে। এই গোটা ঘটনায় তিনি বেশ মারাত্মকভাবে ঘেঁটে গেছেন। ওর চোখ নিজের থেকে চলে যায় ডাইনিং রুমের দেওয়াল ঘড়িটার দিকে। ঘড়িটা নিজের থেকেই আবার চলতে শুরু করেছে। সারা রাত ডাইনিং রুমের চেয়ারে বসে বসেই কাটালেন অজয়। এই পুলিশের ক্যারিয়ারে কম শত্রু তো বানাননি তিনি। এরকম কোনো শত্রু যদি অসৎ উদ্দেশ্যে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করে থাকে, তাকে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। আমার সাথে যা হোক না কেন, আমার মেয়ের আর মায়ের সাথে কোনো কিছু হলে আমি মেনে নেব না। অলোকানন্দাও খুব সকালে বেরিয়ে এসেছেন তানিয়ার ঘর থেকে। ছেলের গতকাল রাতের আচরণ একদমই ওর ঠিক লাগেনি, কিন্তু ছেলের সাথে কথা বলার সুযোগ পান না তিনি। ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান চলে এসেছেন তানিয়ার রক্ত নিতে। তানিয়া জ্বরে বেহুঁশ ছিল। চাদরের তলা থেকে কোনো রকমে হাত বার করতে অজয় প্রচণ্ড চমকে উঠলেন। এ কি, এই দাগগুলো কিসের? তানিয়ার দুই হাতে কালো কালো চাকা চাকা দাগের সৃষ্টি হয়েছে। এই দাগগুলোর সাথে অজয় খুব ভালোভাবেই পরিচিত। গত কয়েকদিনে অনেকবার এই দাগগুলো দেখছেন অজয় একজন মৃতা মেয়ের হাতে। মা, মা, এইগুলো কি? অলোকানন্দা ভ্রু কুঁচকে দেখেন। এই দাগগুলো কিসের মা? পক্সের দাগ হতে পারে। এইগুলো পক্সের দাগ না। অজয় একেবারে বিচলিত হয়ে পড়েছেন। হ্যাঁ রে, এগুলো পক্সেরই দাগ। এইগুলো পক্সের দাগ নয়, এইগুলো সিগারেটের ছ্যাঁকার দাগ। সিগারেটের ছ্যাঁকা? অলোকানন্দা আকাশ থেকে পড়েন। তানিয়াকে সিগারেটের ছ্যাঁকা কে দেবে? আমি তো সারাদিন তানিয়ার সাথেই ছিলাম, রাতেও ওর পাশেই শুয়েছি। কিছু হলে তো আমি টের পেতাম, তাই না? অজয় নিজের চুল খামচে ধরেন। তোমাকে আর তানিয়াকে অন্য কোথাও আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে থাকা তোমাদের জন্য আর নিরাপদ হবে না। বরুণের একটা চেনা জানা নার্সিংহোম আছে, সেখানে তোমরা থাকবে। তোমাদের কোনো বিপদ হবে না ওখানে। মানে কি বলতে চাইছিস তুই? আমরা বাড়ি ছেড়ে? যা তোমাকে বলা হচ্ছে তুমি তাই করো মা। অলোকানন্দা আপত্তি করতে চান, কিন্তু অজয়ের মুখ দেখে তিনি রাজি হয়ে যান। অজয় থানায় ফোন করে বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেন। পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করেছে। থানায় পৌঁছে সোজা শুভদীপের সাথে দেখা হয় অজয়ের। স্যার, আপনাকে বসুন্ধরা ম্যাডাম অনেকবার ফোন করেছিলেন, আপনার ফোনটা বোধহয় বন্ধ ছিল। অজয়ের ফোনটার সত্যিই চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওই মহিলা কি বললেন? বললেন আজ ওই বুদ্ধিজীবীদের মিছিলটা বেরোবে বিকেল 5টায়, যাদবপুর থেকে রাসবিহারী পর্যন্তই যাবে। ওরা ওখানে যাবেন। বসুন্ধরা ম্যাডাম জিজ্ঞাসা করছিলেন আপনি যাবেন কিনা। অজয়ের মুখ বিরক্তিতে ভরে যায়। আজ বিকেলেই তো উসমান সিদ্দিকের সাথে দেখা করার কথা। উনি এই মিছিলে কিছুতেই যাবেন না, কোনো মতেই না। আমার খেয়ে দেয়ে কাজ নেই। স্যার, তোমার ইচ্ছে থাকলে তুমি যেতে পারো, আমাকে এইসবের মধ্যে টেনো না প্লিজ। শুভদীপ কিছু বলার চেষ্টা করে, কিন্তু কিছু বলতে পারে না। ঠিক বিকেল 5টায় যখন কল্লোলিনী কলকাতা পায়ে পা মিলিয়ে নিজের মেয়ের বিচারের জন্য পথে নেমেছে, তখনই একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বেলগাছিয়ার কাঠগোলার দিকে নিজের যাত্রা শুরু করেছেন। টাকাটা নিয়ে কাজ থেকে অবসর নিয়ে নেবেন অজয় সমাজপতি। অনেক হয়েছে, আর বড়লোক বাড়ির বেটাবেটির নোংরা পরিষ্কার করতে তার মন চায় না। বেনামে অনেক টাকা জমিয়েছেন তিনি।
উনি, ওর মা আর তানিয়ার হেসে খেলেও চলে যাবে। পরাগকে ফোন করে দিয়েছিলেন আগে থেকেই। সে আগের থেকে এসেই দাঁড়িয়ে আছে দরজায়। দাদা আপনার জন্য অপেক্ষা করছে। পরাগের পিছন পিছন কাঠগোলার ভিতর ঢুকে গেলেন অজয়। একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে ধরা দিল। এক মুহূর্তের জন্য তানিয়ার কথা মনে পড়ল অজয়ের। মেয়েটা কেমন আছে কে জানে। উসমান সিদ্দিকী একাই বসেছিলেন কাঠগোলার মধ্যে। ওর স্মার্টফোনে মিছিলের লাইভ কভারেজ চলছিল। অজয়ের গাটা কেমন যেন ঘিন ঘিন করে উঠল উসমান সিদ্দিকীকে দেখে। আগেও অনেকবার দেখা হয়েছে উসমানের সাথে, কিন্তু এই রকম অনুভূতি হয়নি ওর। আসুন অজয় বাবু, আসুন। অজয় বসলেন না। মিছিলে কত লোক হয়েছে দেখুন, সবাই আমার ছেলের কেমন ফাঁসি চাইছে, শালা। অজয় কিছু বললেন না। উসমান নিজের ফোন বন্ধ করে দিয়ে পরাগকে একটা ইশারা করেন। পরাগ ভিতর থেকে একটা কালো চামড়ার ব্যাগ এনে হাজির করেন। এতে 25 লাখ আছে, বাকি 25 লাখ কেস মিটে যাওয়ার পরে। আপনি এখন গিয়ে নিজের কাজ ঠিক মতন করুন। রোশন কোথায়? ওকে আমি দুবাইতে পাঠিয়ে দেবো, আমার ভাইয়ের কাছে। ওকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। অজয় হাত বাড়িয়ে ব্যাগটা নিতে যাবেন, হঠাৎ খেয়াল করলেন উসমানের ঠিক পিছনে ওই পিঙ্ক সালোয়ার পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। রক্ত ভেজা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অজয়ের দিকে, কিরকম বিদ্রুপ আর কৌতুক ওই দৃষ্টিতে। অজয়ের হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে যায়। কি করছেন কি অজয় বাবু? টাকার যে কত ওজন হয় সেটা বুঝি জানেন না? উসমান সিদ্দিকের টিপ্পুনি কানে যায় না অজয়ের। কি হলো অজয় বাবু, আপনার শরীর ঠিক আছে তো? আমার আবার কি হবে? আমার ছেলের বিরুদ্ধে কেস একেবারে ড্রপ হয়ে যাবে তো? উসমানের চোখে ক্রূরতা আর সংশয়। আমি যখন বলেছি তখন হয়ে যাবে। ব্যাস, এখন আমি নিশ্চিন্ত। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই তাই হয়ে যাবে। ভালো কথা। আপনার মেয়ে কেমন আছে? শুনেছিলাম সে নাকি অসুস্থ। ডক্টর হালদারের নার্সিং হোমে নাকি সে ভর্তি আছে। অজয় চমকে তাকান উসমান সিদ্দিকীর দিকে। আমাদেরও খোঁজ খবর রাখতে হয়, আর আপনি তো আমাদের বাড়ির লোক। আপনার মেয়ের খোঁজ খবর আমি রাখবো না, সেটা কি কখনো হয়? অজয়ের দুটো পা কেঁপে যায়। কোনো মতে টাকার ব্যাগটা হাতে করে কাঠগোলা থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। কানে আসে উসমান সিদ্দিকীর বিদ্রুপ। দেখলি পরাগ, এইসব পুলিশগুলো বাইরে যতই হম্বিতম্বি করুক, সব কটা একটা করে কুত্তা। এদের সামনে শুধু একটা করে বিস্কুট ছুড়ে দেবো, ব্যাস বারবার এসে আমার সামনে ল্যাজ নাড়াবে। নিজের আত্মসম্মান একেবারে ধুলোয় মিশিয়ে গাড়িতে উঠে বসেন অজয়। সারা শরীর রাগে, দুঃখে, অপমানে জ্বলে যাচ্ছে। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতে সামনের কাঁচে তাকিয়ে অজয় একেবারে চমকে যান। পিছনের সিটে রক্তমাখা পিঙ্ক সালোয়ার পরে বসে আছে একটা অল্প বয়সী মেয়ে। তার দুই চোখ দিয়ে সমানে রক্ত ঝরছে। এই মেয়েটাকে তো তিনি চেনেন, আলো দাস, সেই আলো দাস। অজয়ের বিহবল চোখের দিকে তাকিয়ে আলো বলে, বারবার আমাকে কেন হারিয়ে দেন অজয় বাবু? একবারও কি আমার জিততে নেই? একটা অদ্ভুত বাঁশির শব্দে অজয়ের ঘোর কেটে যায়। এ কি, তিনি এখন কোথায়? ওর যতদূর মনে পড়ছে বেলগাছিয়ায় কাঠগোলায় উসমান সিদ্দিকীর কাছ থেকে 25 লাখ টাকা পেয়েছিলেন তিনি আলোদাস গ্যাংরেপ আর মার্ডার কেসটাকে সাজাতে। তারপর মেয়েটা কেমন করে জানি ওর গাড়ির পিছনে উঠে বসেছিল। কি যেন বলেছিল অজয়কে, অজয়ের মনে পড়ছে না। কি যেন বলেছিল।
অজয়ের মুখের উপর একটা তীব্র আলো পড়ে। উনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যান। তারপর আস্তে আস্তে ওর চারপাশটা পরিষ্কার হয়ে আসে। এ কি, উনি তো বাড়িতে বসে আছেন, উনি এখানে এলেন কি করে? ওর তো কিছু মনে পড়ছে না। খুব বিস্ময়ের সাথে দেখলেন ওর মা অলকানন্দা রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। মা, তুমি এখানে? হ্যাঁ, আমি আর কোথায় থাকবো? অজয় চারপাশটা আরেকবার দেখেন। কিন্তু আমি কি করে এখানে? আমি তো বেলগাছিয়ায় একটা কাঠগোলায় গিয়েছিলিস নিজেকে বিক্রি করতে, তাই না? মা, আমার কথাটা একবার শোনো। অলকানন্দা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন। আমি যা করেছি আমাদের জন্য করেছি, তানিয়ার জন্য করেছি, তানিয়ার ভবিষ্যতের কথা ভেবে করেছি। তানিয়ার ভবিষ্যৎ? আর মিথ্যে কথা বলিস না। মা, আমার কথাটা একটু শোনো। মা, তুমি এখানে? তানিয়া কোথায়? অলকানন্দার মুখে একটা বিদ্রূপের হাসি ফুটে ওঠে। মা, তুমি তুমি এইভাবে হাসছো কেন? তানিয়া কোথায়? জবাব দাও। তানিয়া নেই। নেই মানে? কি বলতে চাইছো কি তুমি? আমার মেয়ে কোথায়? তানিয়া কোথায়? অজয় রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। ওর কোনো কিছু ঠিক বলে মনে হচ্ছে না। তানিয়া চলে গেছে আমাদের ছেড়ে, অনেক অনেক দূরে। কি পাগলের মতো কথা বলছো তুমি? অজয়ের গলা সামান্য কেঁপে যায়। অলকানন্দা খুব শান্ত স্বরে বলতে থাকেন, আজকের দিনটা তোর মনে আছে? মনে আছে 5 বছর আগে তুই এই দিনে রোশনি দাসের কেসটা ধামাচাপা দিয়েছিলি? রোশনি দাস, মেয়েটা বনগাঁতে থাকতো। সল্ট লেকের কোনো এক নামি কল সেন্টারে মেয়েটা কাজ করত। সেই মেয়েটা, যেদিন তুই কেসটা ধামাচাপা দিলি সেদিন রাতেই তো তা নিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। মনে পড়ছে না? কি রে, তোর মনে পড়ছে না? না! পাগলের মতো চিৎকার করে ওঠেন অজয়। তুমি মিথ্যা কথা বলছো। আমার মেয়ের কিচ্ছু হয়নি। তুমি মিথ্যা কথা বলছো। তানিয়া, তানিয়া! অলকানন্দার চোখে একটা ধাতব শীতলতা দেখা যায়। কাকে ডাকছিস তুই? ও সাড়া দেবে না। তোর ডাকে ও আর সাড়া দেবে না। তোর মেয়ের পরিচয়ে বেঁচে থাকার চেয়ে ও নিজের মৃত্যুকেই বেছে নিয়েছে বারবার। না, না! অজয় 2 হাতে নিজের চুল খামচে মাটির উপরে বসে পড়েন। তানিয়া! ঘরের মধ্যে একটা বরফ শীতল দমবন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়। অজয় তখনও পাগলের মতো নিজের মেয়ের নাম বারবার নিয়ে যাচ্ছেন। অলকানন্দা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছেন একপাশে। আমাকে তো ভাই তানিয়ার কাছে নিয়ে চলো মা। আমি ওকে শুধু একটিবার দেখবো। প্লিজ প্লিজ মা, প্লিজ প্লিজ। আমি ওকে শুধু একটিবার দেখবো। আমি জানি আমার মেয়ে আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না মা। আমি জানি মা। সেটা আর সম্ভব নয় বাবা। কেন 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 সম্ভব নয়? কারণ আর কিছুক্ষণের মধ্যে আমিও যে আর থাকবো না। অজয় বিহবল দৃষ্টিতে তাকায় অলকানন্দার দিকে। অলকানন্দা হাসেন, কিন্তু ওর হাসিতে বড্ড যে বড় দুঃখ মেশানো। মা! অলকানন্দা আবার সেই ব্যথা ভরা হাসি দিয়ে তাকান পিছনের দেওয়াল ঘড়ির দিকে। ঘড়িতে 1:59। আর কিছুক্ষণের মধ্যে 2টো বাজবে। অজয় ব্যাকুলের মতন চারিদিকে তাকিয়ে দেখেন, কিন্তু সব কিছুই যেন তার বোধশক্তির ওপর দিয়ে চলে যাচ্ছে। কোনো কিছুই তিনি বুঝে উঠতে পারছেন না। কোনো রকমে তিনি বললেন, তুমি কি বলছো? তুমিও আর থাকবে না মানে? মানে তুমি কোথায় চলে যাবে? কি বলতে চাইছো তুমি? অলকানন্দা হাসেন, কিন্তু কোনো উত্তর দেন না। অজয় চিৎকার করে ওঠেন।
অলকানন্দা যেন ধীরে ধীরে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছেন। পাগলের মতন চিৎকার করে ওঠেন অজয়, কিন্তু কোনো জবাব আসে না। কেউ নেই ওকে জবাব দেওয়ার জন্যে, কেউ নেই ওর সাথে কথা বলবার জন্যে। চারিদিকে শুধু ঘড়ির টিকটিক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আর ওর কানে আসছে না। অজয় পাগলের মতন আরো কয়েকবার নিজের মা আর মেয়ের নাম ধরে ডাকেন, কিন্তু এইবারেও কোনো উত্তর আসে না। ধীরে ধীরে এক প্রচণ্ড নীরবতা অজয়কে ঘিরে ধরে। অজয়ের দম বন্ধ হয়ে যায়। ওর এখন শ্বাস নিতেও সমস্যা শুরু হতে থাকে। চোখের পাতাও বেশ ভারী হয়ে ওঠে। তবুও তিনি কোনো রকমে চোখটা খুলে রাখবার চেষ্টা করে যেতে থাকেন। এক সময় তিনি খেয়াল করেন দেওয়াল ঘড়িটাও এর মধ্যে একেবারে বন্ধ হয়ে গেছে। সময় দেখাচ্ছে 2:10 ঘড়ির কাঁটায় 2:10। আলো আলো দাস, রোশনি, তানিয়া। ঘড়ির কাঁটায় 2:10। অজয়ের কথা জড়িয়ে যেতে থাকে। ঠিক তখনই অনেকগুলো বড় বড় আলো জ্বলে ওঠে। একটা পরিচিত মুখ অজয়ের মুখের উপর প্রায় ঝুঁকে জিজ্ঞাসা করেন, এখন কেমন বোধ করছেন অজয়বাবু? অজয় কোনো মতে নিজের চোখ খুলে দেখেন তিনি নিজের বাড়িতে নেই। একটা সাদা ঘরে তিনি শুয়ে আছেন। তার হাত পা বিছানার সাথে রীতিমতো মোটা মোটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা। ওর মাথার সাথে লাগানো আছে অনেকগুলো মেটাল ইলেকট্রোড। সেখান থেকে অনেকগুলো তার বেরিয়ে টেবিলের ওপর একটা ছোট্ট ডিভাইসে কানেক্ট হয়েছে। ডিসপ্লের ওপর ফুটে উঠছে অনেকগুলো নীলাভ রেখা। এখন কেমন বোধ করছেন? মহিলা কণ্ঠে আবার প্রশ্ন ভেসে আসে। অজয় চোখ খুলে দেখবার চেষ্টা করেন। ওর ঠিক বেডের পাশেই দাঁড়িয়ে আছেন বসুন্ধরা দাশগুপ্ত। ওর গলা থেকে স্টেথোস্কোপ ঝুলছে, গায়ে অ্যাপ্রন। শুনতে পাচ্ছেন আমার কথা? আজ 5 বছর হলো আপনি মেন্টাল অ্যাসাইলামে। আপনার কি কিচ্ছু মনে আছে? কিছু মনে পড়ছে আপনার? কিছু একটু কিছু? না, 5 বছর হয়নি। আমি কিছুক্ষণ আগেই ওসমান সিদ্দিকীর সাথে দেখা করে এসেছি। উনি আমাকে টাকা দিয়েছে। অজয় অতি কষ্টে কথাগুলো উচ্চারণ করেন। বসুন্ধরা মুখ দিয়ে একটা ব্যর্থতার শব্দ করে মাথা 2 দিকে নাড়ান। ম্যাডাম, ওর কেসটা কি খুবই ক্রিটিক্যাল? রূপালী প্রশ্ন করে। শুভদীপ পাশে দাঁড়িয়ে একটা ইঞ্জেকশন সিরিঞ্জ রেডি করতে করতে বলে, না, একদমই না। এই লোকটা রাত 2টোর সময় চিৎকার করে কারোর কাছে 50 লাখ টাকা চায়। কোনো কেস নাকি উনি ধামাচাপা দেবেন, কোনো অপরাধীদের নাকি আইনের হাত থেকে বাঁচাবেন। পরাগ বলে কাউকে একটা কাল্পনিক ফোনও করেন, আর তারপর সেই কল্পনার পরাগকে সেই সব কথা বলে লোকটা। বেশি বাড়াবাড়ি করতে শুরু করলে এই সেডেটিভটা আমি পুশ করে দিই, ব্যাস সব কিছু শান্ত হয়ে যায়। রূপালী অদ্ভুত চোখে শুভদীপের দিকে তাকায়। শুভদীপ এক ঝলক বসুন্ধরার দিকে তাকিয়ে বেশ গলা নামিয়ে রূপালীকে বলে, লোকটা বেশ তাবড় একটা পুলিশ অফিসার ছিল। বড় প্রভাবশালী লোকেদের ময়লা পরিষ্কার করে বেশ 2 পয়সা কামিয়েও ছিল। কিন্তু 5 বছর আগে একটা গণধর্ষণের কেস ধামাচাপা দিতে গিয়ে সিবিআই এর হাতে ধরা পড়ে লোকটা। চাকরিটাও চলে যায়। ওর একমাত্র মেয়ে একটা নার্সিংহোমের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ওর মাও নাতনি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকেই মালটা এখানে পড়ে আছে। শুভদীপ, বসুন্ধরা মৃদু বকুনি দেন শুভদীপকে, নইলে শুভদীপ কিছুতেই থামত না। বসুন্ধরা নিজের গলা খাঁকড়িয়ে রূপালীকে বোঝাতে থাকেন, পেশেন্টের কেস হিস্ট্রি সব সময় আগে থেকে একটু পড়ে রাখবে, নইলে রাউন্ডে এসে এরকম সমস্যায় পড়তে হবে। ক্রনিক প্যারানয়েড সিজোফ্রেনিয়া উইথ পারসিস্টেন্ট ডিসোসিয়েটিভ লুপ। ওর মস্তিষ্ক একটি ইনফাইনাইট ফিডব্যাক লুপে আটকে গেছে, তাই উনি এইরকম ব্যবহার বারবার করছেন। আমি কোনো লুপে নেই, আমার মেয়ে বেঁচে আছে, টানিয়া টানিয়া বেঁচে আছে। অজয় বেশ জড়িয়ে জড়িয়ে কথাগুলো বললেন। বসুন্ধরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভদীপকে ইশারা করলেন। শুভদীপ ইঞ্জেকশন পুশ করে দিল অজয় সমাজপতির হাতে। 50 লাখ টানিয়া, 50 লাখ টানিয়া। তারপর সিরিঞ্জটা ডিসপোজাল বক্সে ফেলে শুভদীপ জিজ্ঞেস করল, ম্যাম, আজকের ডোজটা কি একটু বেশি দিলে হতো না? উনি ইঞ্জেকশন নেওয়ার সময়ও 50 লক্ষ তানিয়া এসব বলে বারবার বিড়বিড় করছিলেন। ডক্টর বসুন্ধরা অজয়ের স্থির শরীরের দিকে তাকিয়ে করুণা ভরে হাসলেন। ডোজ বাড়িয়ে কমিয়ে কোনো লাভ নেই শুভদীপ। অজয় সমাজপতির সমস্যাটা জৈবিক নয়, এটা পুরোপুরি মেটাফিজিক্যাল। ওর নিউরো ট্রান্সমিটারগুলো একটা নির্দিষ্ট মেমোরি সার্কিটে গিয়ে লক হয়ে গেছে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ইন্ট্রাক্টেবল সাইক্লিক সাইকোসিস। রূপালী অবাক হয়ে প্রশ্ন করে, কিন্তু ম্যাম, 5 বছর তো হতে চলল, এখনো ওর এই একই রকম অবস্থা কেন? আপনার নোটসেই পড়েছি প্রতিদিন রাত 11টায় ওর এই লুপ শুরু হয়। সেই একই ফোন কল, সেই মেয়ের অসুস্থতা, আর ঠিক রাত 2:10 এসে ওর এই ব্রেকডাউনটা হয়। পরদিন আবার উনি সেই শূন্য বিন্দুতেই শুরু করেন। কেন ম্যাম, এই রকম কেন? বসুন্ধরা মনিটরের একটি অংশে আঙুল রাখলেন। কারণ ওর অপরাধ বোধটা বা গিল্ট ওর চেতনার চেয়েও বেশি শক্তিশালী। দেখো, ওর মস্তিষ্কের অ্যামিগডালা অংশটা রোশনি আর আলো দাসের স্মৃতিকে এক করে ফেলেছে। ওর কাছে বর্তমান বলে আর কিচ্ছু অবশিষ্ট নেই। উনি 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনার হাত থেকে বাঁচতে প্রতি রাতে ওসমান সিদ্দিকী নামক এক কাল্পনিক চরিত্র তৈরি করে নিজেকেই নিজে ঘুষ দেন। এটা ওর ব্রেনের এক অদ্ভুত ডিফেন্স মেকানিজম, নিজের বিবেকের কাছে মুক্তি পাওয়ার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন ম্যাম? ইঞ্জেকশনটা দেওয়ার ঠিক আগে উনি বেশ দৃঢ়তার সাথে বলেছিলেন তানিয়া বেঁচে আছে। তখন ওর চোখের মনির সংকোচন প্রসারণ একেবারে স্বাভাবিক মানুষের মতো ছিল। ওর মস্তিষ্ক ওর জন্য এমন একটা নিখুঁত নরক তৈরি করেছে যেখানে এই হ্যালুসিনেশনগুলোই ওর কাছে পরম সত্য। বসুন্ধরা মাথা নাড়লেন। এটাকে মেডিকেল টার্মে বলে লকড ইন ডিলিউশন। উনি মা আর মেয়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু মরতে পারেননি। এখন ওর মস্তিষ্ক ওর বিশ্বাসঘাতকতার শাস্তি দিচ্ছে। ওকে যদি আজ সুস্থ করে দেওয়া হয়, তবে ওকে মানতে হবে যে ওর মা আর মেয়ে 5 বছর আগেই ওর অত্যাধিক লোভের কারণে মারা গেছেন। সেই সত্য সহ্য করতে পারার ক্ষমতা অজয়বাবুর নেই, তাই এই নারকীয় লুপ ওর কাছে অনেক বেশি নিরাপদ। শুভদীপ সুইচ টিপে ঘরের উজ্জ্বল আলোটা কমিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো, কিন্তু সেই অন্ধকারের পরেই আবার আলো ফুটে উঠল। 5 বছর আগের সেই ঘরের টিউবলাইটের আলো। 50 লাখ। অজয় আবার চোখ মেলে তাকালেন। হাতে সেই গোপন মোবাইল ফোন। অপর প্রান্ত থেকে পরাগ একটু ক্ষীণ গলায় বলে ওঠে, অজয়বাবু, টাকার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? 50 লাখ তো
অনেকটা টাকা। একটু যদি আমাদের দিকটাও ভেবে দেখতেন। অজয় হাসলেন, একটা যান্ত্রিক প্রাণহীন হাসি। তিনি আবার নিজের সেই চেনা নরকে প্রবেশ করেছেন। ঘড়ির ছোট কাঁটাটা 11টার ঘরে। তিনি জানেন এরপরে ঠিক মা আসবেন, তানিয়ার জ্বর আসবে, তানিয়া আবার স্বপ্নে রক্তমাখা অবস্থায় আলো দাসকে দেখবে। বাইরে থেকে একটা হালকা কাশির শব্দ এলো। অজয় তড়িঘড়ি মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। ঘরে প্রবেশ করলেন অলোকানন্দা সমাজপতি। মা, তুমি এখানে এখন? প্রশ্নটা করার সময় অজয়ের মনে হলো এই দৃশ্যটা তিনি আগে কোটিবার দেখেছেন। প্রতিবার একই কথা বলেছেন, একই জবাব পেয়েছেন, কিন্তু তিনি কোনো মতেই থামতে পারছেন না। সময় এখানে একটি বৃত্ত, যার কেন্দ্রবিন্দুতে স্থির হয়ে বসে আছে তার পাপ। কেন রে, তোকে বিরক্ত করলাম? না, সেই রকম তো কোনো ব্যাপার নয়। তুমি তো এই সময়টা বই পড়ো, তুমি হঠাৎ এখানে চলে এলে। রাত কটা হলো দেখেছিস? তুই খাবি না রাতে? অজয়ের নিষ্প্রাণ চোখের মনির গভীর ফোকাসে ভেসে উঠল এক অদৃশ্য সময়ের ফাঁদ। সেখানে ঘড়ির কাঁটাটা এক মহাজাগতিক অভিশাপের মতো 2:10 এসে স্থির হয়ে গেছে। বাইরের পৃথিবীতে নিয়ম মেনে রাত ফুরিয়ে দিন আসছে, কিন্তু অজয় সমাজপতির জীবনে আর কোনোদিন ভোরের আলো আর ফুটবে না। সেই রাস্তা চিরকালের জন্য বন্ধ। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা শুভশ্রী মৈত্রর কলমে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার কাহিনী, যার নাম ঘড়ির কাঁটায় 2:10, সময় যখন বিচারক। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা কণ্ঠ দিয়েছে: গল্প পাঠে অভিক সাহা, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে সৌরভ, দেবস্মিতা, খুশি, সৌভিক, প্রদীপ্তা, শীর্ষেন্দু, প্রিয়নাথ, তাপস, সংযুক্তা, ঝিনুক, আদ্রিতা ও শ্রী। অন্যান্য বিভাগে অংশগ্রহণে নাট্যরূপ তুহিন, অডিও এডিট ঝিনুক, সাউন্ড ডিজাইন ফিনিক্স অডিওভার্স, প্রচ্ছদ শ্রাবর্ণ এবং সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।